একবার কল্পনা করুন তো, এমন একটা শহরের কথা যেখানে বসবাসকারী মানুষের সংখ্যা পুরো কানাডার মতো একটা বিশাল দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। বাপরে, মানে শুনতেই তো কেমন যেন অবাক লাগে। তাই না? মানে 3,70,00,000 বা 37 মিলিয়ন মানুষ শুধুমাত্র একটা শহরের ভেতরে। প্রতিদিন সকালে এতগুলো মানুষ ঘুম থেকে উঠছে, কাজে যাচ্ছে। খাওয়ার খাচ্ছে, যাতায়াত করছে, মানে এটা শুধু মানচিত্রের একটা বিন্দু নয়। একদমই না, এটা যেন একটা আস্ত দেশ, নিজস্ব অর্থনীতি, একটা বিশাল স্পন্দন নিয়ে টিকে থাকা এক জীবন্ত সত্তা। যারা শুনছেন, আজকের এই গভীর বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজ পৃথিবীর মানচিত্রের ঠিক এই জায়গাটিতেই জুম ইন করতে যাচ্ছি। রাইট। আমাদের আজকের লক্ষ্য হল বিশ্বের প্রধান শহরগুলোর ওপর একটা দারুণ স্টাডি গাইড বা স্লাইড নিয়ে আলোচনা করা। যারা খুব দ্রুত পৃথিবীর মেগাসিটি, রাজধানী বা অর্থনৈতিক কেন্দ্রগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেতে চান, তাদের জন্য আজকের এই আলোচনাটা আক্ষরিক অর্থেই একটা এক্সাম বুস্টার হিসেবে কাজ করবে। একদম ঠিক বলেছেন। আমরা তথ্যগুলোকে এমনভাবে আপনাদের সামনে তুলে ধরব যেন চোখের সামনে স্লাইডগুলো ভাসছে। আর হ্যাঁ, এখানে একটা ব্যাপার পরিষ্কার করে দিই, শুধু শহরগুলোর নাম মুখস্থ করাই কিন্তু আমাদের লক্ষ্য নয়। আচ্ছা, তাহলে মূল মিশনটা কি আমাদের? মিশনটা হলো কেন কোনো শহর রাজনৈতিক কেন্দ্র আর কোনোটি অর্থনৈতিক হাব, সেই পেছনের কারণগুলো আমরা এই স্লাইডের ডেটা থেকেই খুঁজে বের করব। দারুণ। তার মানে আমরা 4টি সুনির্দিষ্ট মাপকাঠিতে বিষয়টা বিশ্লেষণ করব: জনসংখ্যা, ক্ষমতার কেন্দ্র, অর্থ এবং পর্যটন। একদম। তো প্রথম স্লাইডটা দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, চলুন। স্লাইড 1-এ আমরা দেখছি জনসংখ্যার দানব, মানে মেট্রো জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের শীর্ষ 10টি শহরের তালিকা। ডেটাগুলো কিন্তু আক্ষরিক অর্থেই চোখ কপালে তোলার মতো। সত্যিই তাই। আমি একটু পড়ছি। 1 নম্বরে আছে টোকিও, 37 মিলিয়ন। এরপর দিল্লি, 31 মিলিয়ন। তারপর সাংহাই, 27 মিলিয়ন। আর 4 ও 5-এ আছে সাও পাওলো ও মুম্বাই। হ্যাঁ, 2 শহরেরই জনসংখ্যা 22 মিলিয়ন করে। এরপর কায়রো, বেইজিং, ঢাকা এবং মেক্সিকো সিটি সবগুলোরই জনসংখ্যা 21 মিলিয়ন। আর একেবারে শেষে 10 নম্বরে আছে ওসাকা, 19 মিলিয়ন। ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। মানে 37 মিলিয়ন মানুষ একটা শহরে। একটা শহরের ভেতরে কিভাবে এত মানুষ টিকে থাকে? টিকে থাকাটা তো সোজা কথা নয়। এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটি হলো এই 10টি শহরের দিকে তাকালে একটা প্যাটার্ন চোখে পড়ে। প্যাটার্ন? মানে ভৌগোলিক কোনো প্যাটার্ন? হ্যাঁ, খেয়াল করে দেখুন, টোকিও, দিল্লি, সাংহাই, মুম্বাই, বেইজিং, ঢাকা, ওসাকা বেশিরভাগ মেগাসিটিই কিন্তু এশিয়ার। আরে তাই তো! মানে এশিয়ার একেবারে নিরঙ্কুশ আধিপত্য দেখা যাচ্ছে এই লিস্টে। একদম। ইউরোপ বা আমেরিকার কোনো শহর কিন্তু প্রথম দিকে নেই বললেই চলে। আচ্ছা, এর পেছনের কারণটা কি? মানে শুধু এশিয়াতেই কেন এত মেগাসিটি? এর প্রধান কারণ হল এশিয়ার ভৌগোলিক অবস্থান আর কৃষিভিত্তিক অতীত। কিন্তু তার চেয়েও বড় কথা হল সাম্প্রতিক সময়ের তীব্র শিল্পায়ন। মানে মানুষ কাজের খোঁজে শহরে আসছে। রাইট। এই বিপুল জনসংখ্যা শুধু কিছুর সংখ্যা নয়, এরা একই সাথে বিশাল শ্রমশক্তি আর বিরাট এক ভোক্তা শ্রেণী। কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন আছে। মানে জনসংখ্যা তো দেখলাম, কিন্তু শুধু মানুষ থাকলেই কি একটা শহর সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? মানে আপনি বলতে চাইছেন ক্ষমতার দিক থেকে? হ্যাঁ, মানে এই যে 2-3 কোটি মানুষ, যানজট, দূষণ, এসবের মধ্যে দিয়ে কি একটা দেশের প্রশাসনিক কাজ সুশৃঙ্খলভাবে করা সম্ভব? খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। আর ঠিক এই প্রশ্নটা ধরে আমরা আমাদের পরের স্লাইডে চলে যেতে পারি। ক্ষমতার ভরকেন্দ্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজধানী সমূহ। রাইট। দেশ পরিচালনার জন্য তো আসলে প্রশাসনিক ক্ষমতার প্রয়োজন হয়। হ্যাঁ, স্লাইডের ডেটাগুলো যদি দেখি, এখানে বেশ কয়েকটা ক্যাটেগরি করা আছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, যাকে বলা হচ্ছে রাজনৈতিক কেন্দ্র। ইউকেতে লন্ডন হল অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। ভারতের নয়াদিল্লি প্রশাসনিক ও রাজনৈতিক। চীনের বেইজিং সরকারি ও সাংস্কৃতিক হাব। আর রাশিয়ার মস্কো হল প্রশাসনিক ও আর্থিক। এই শহরগুলো মূলত যুগের পর যুগ ধরে ক্ষমতার কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এখান থেকেই বিষয়টা আসলে খুব কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। কিভাবে? স্লাইডের শেষের দিকের দুটো শহরের কথা খেয়াল করুন। অস্ট্রেলিয়ার ক্যানবেরা, যাকে বলা হচ্ছে রাজনৈতিক রাজধানী, আর ব্রাজিলের ব্রাজিলিয়া, পরিকল্পিত রাজধানী। এই দুটো নাম কিন্তু একটু আলাদা।
আমার খটকাটা ওখানে। একটু আগের স্লাইডে আমরা দেখলাম ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলো, ২২ মিলিয়ন মানুষ, অথচ রাজধানী কিনা ব্রাজিলিয়া। এটা কেন? আচ্ছা, আমরা যদি একটু বড় পরিসরে চিন্তা করি তাহলে বুঝতে পারব। অনেক দেশ ইচ্ছা করেই তাদের সবচেয়ে জনবহুল বা বড় শহরকে রাজধানী হিসেবে রাখে না। মানে তারা চায় না যে এক জায়গাতেই সব ভিড় হোক। একদম ঠিক। তারা সম্পূর্ণ নতুন একটা পরিকল্পিত শহরকে, যেমন ধরুন ব্রাজিলিয়া বা আলাদা একটা ছোট শহরকে রাজনৈতিক রাজধানী হিসেবে গড়ে তোলে। যেমন অস্ট্রেলিয়ার ক্যানবেরা, সিডনি বা মেলবোর্ন থাকতে ক্যানবেরা। রাইট। এর মাধ্যমে তারা দেশীয় প্রশাসনিক কাজকে একটা নির্দিষ্ট জায়গায় সুসংগঠিত রাখে। ভাবুন তো, সাও পাওলোর ওই ২২ মিলিয়ন মানুষের ভিড়ে যানজট ঠেলে কোনো মন্ত্রী কি সময়মতো অফিসে পৌঁছাতে পারবেন? হ্যাঁ, ঠিক বলেছেন। মানে ক্ষমতা আর জনসংখ্যা যে সবসময় এক জায়গায় থাকতে হবে তার কোনো মানে নেই। একদমই না। এটা এক ধরনের স্ট্র্যাটেজি। দারুণ। আচ্ছা, জনসংখ্যা আর রাজনীতির কথা তো হলো, এবার রাজনীতি থেকে বেরিয়ে একটু টাকার অঙ্কে নজর দেয়া যাক। মানে আমাদের তৃতীয় স্লাইড, অর্থনীতির চালিকা শক্তি। হ্যাঁ, বিশ্বের প্রধান আর্থিক ও বাণিজ্য কেন্দ্রগুলো। দিনের শেষে অর্থনীতি ছাড়া তো আর কিছুই চলে না, তাই না? স্লাইড অনুযায়ী বিশ্বের মূল আর্থিক কেন্দ্রগুলোর দিকে যদি তাকাই, আমি পড়ছি লিস্টটা। নিউ ইয়র্ক, ওয়াল স্ট্রিট; লন্ডন, ইউরোপের আর্থিক কেন্দ্র; টোকিও, প্রযুক্তি ও ব্যবসা হাব; আর এশিয়ার দিকে হংকং হলো বাণিজ্য ও অর্থায়ন কেন্দ্র, সিঙ্গাপুর হলো দক্ষিণ পূর্ব এশিয়ার আর্থিক কেন্দ্র। এই স্লাইডে কিন্তু একটা স্পেশাল ফ্যাক্ট দেওয়া আছে। ভারতের সর্বাধিক জনবহুল শহর দিল্লি হলেও ভারতের বাণিজ্যিক রাজধানী কিন্তু মুম্বাই। রাইট। ক্ষমতার কেন্দ্র আর অর্থনৈতিক কেন্দ্র আলাদা হওয়ার আরেকটা বড় প্রমাণ। আমি এই শহরগুলোকে অনেকটা বিশ্বের এটিএম বুথ আর সার্ভার রুমের সাথে তুলনা করতে পছন্দ করি। এটিএম বুথ আর সার্ভার রুম মানে কি? এই ধরুন, নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট বা লন্ডন, এগুলো ছাড়া কি গ্লোবাল ইকোনমি চিন্তা করা যায়? এগুলো হলো পৃথিবীর এটিএম বুথ। আচ্ছা, আর সার্ভার রুম? টোকিওর প্রযুক্তি হাব, টোকিও ছাড়া আধুনিক ব্যবসা তো অচল। ওটা হলো বিশাল একটা সার্ভার রুম। দারুণ একটা অ্যানালজি দিয়েছেন। তবে এখানে একটা দারুণ প্যাটার্ন লক্ষ্য করার মতো আছে। কি রকম? খেয়াল করে দেখুন, লন্ডন এবং টোকিওর মতো শহরগুলো কিন্তু ডাবল ডিউটি পালন করছে। ডাবল ডিউটি? মানে দুই নৌকায় পা দিয়ে চলছে? হ্যাঁ, অনেকটা তাই। লন্ডন একই সাথে ইউকের রাজধানী, আবার ইউরোপের আর্থিক কেন্দ্রও বটে। ও আচ্ছা, তাই তো। আবার টোকিওর দিকে তাকান। প্রথম স্লাইডে দেখলাম বিশ্বের বৃহত্তম মেট্রো শহর, আবার এখানে দেখছি প্রধান প্রযুক্তি ও ব্যবসার হাব, মানে তারা দ্বৈত ভূমিকা পালন করছে। বুঝতে পেরেছি। অর্থ এবং ব্যবসার কথা তো অনেক হলো, কিন্তু মানুষ তো শুধু সারাদিন কাজ আর টাকা কামানোর জন্যই বাঁচে না, তাই না? একদম। মানুষের বিনোদন দরকার, ঘোরাঘুরি দরকার। ঠিক। মানুষ আসলে ঘুরতে কোথায় যায়? এই সূত্র ধরি আমাদের ৪ নম্বর স্লাইড, সর্বাধিক ভ্রমণকৃত বা পর্যটন নগরী, বিশ্ব যেখানে ঘুরতে যায়। এই স্লাইডটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের। ডেটাগুলো পড়লেই মন ভালো হয়ে যায়। প্যারিস আইফেল টাওয়ারের জন্য বিখ্যাত, লন্ডন মিউজিয়াম ও ল্যান্ডমার্ক, নিউ ইয়র্ক স্ট্যাচু অফ লিবার্টি, দুবাই বুর্জ খলিফা, আর ব্যাংকক মন্দির ও স্ট্রিট লাইফ। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো আসলে? মানে আমি দেখছি লন্ডন এবং নিউ ইয়র্ক কিন্তু বারবার ফিরে আসছে লিস্টে। তারা অর্থনীতিতেও আছে, আবার পর্যটনেও আছে। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি ঠিক পয়েন্টটাই ধরেছেন। মানে একটা শহরের এতগুলো রূপ কিভাবে থাকে? এটি হলো একটা সত্যিকার গ্লোবাল সিটি বা বিশ্বজনীন শহরের বৈশিষ্ট্য। তারা শুধু একটি মাত্র বিষয়ের ওপর নির্ভরশীল নয়। মানে তারা নিজেদের ডাইভার্সিফাই করেছে। একদম তাই। নিউ ইয়র্ক যেমন ওয়াল স্ট্রিটের জন্য বিখ্যাত, তেমনি স্ট্যাচু অফ লিবার্টি বা টাইম স্কোয়ার দেখতেও তো লাখো মানুষ সেখানে যায়। রাইট। মানে একটা খাত যদি কোনো কারণে পড়েও যায়, অন্য খাতটা শহরটাকে বাঁচিয়ে রাখবে। ঠিক। আর এই কারণেই তারা গ্লোবাল সিটি। দারুণ। আচ্ছা, আমরা তো সবগুলো স্লাইড দেখলাম। এবার যারা এই আলোচনা থেকে শিখছেন তাদের জন্য একটা কুইক রিভিশন হয়ে যাক। হ্যাঁ, এক্সাম বুস্টার চার্টটা ধরে আমরা একটা দ্রুত প্রশ্নোত্তর পর্ব করে ফেলতে পারি। ঠিক আছে, আমি প্রশ্ন করছি, আপনি দ্রুত উত্তর দিন। রেডি? রেডি। বৃহত্তম মেট্রো শহর কোনটি? টোকিও। মেগা সিটি কোনগুলো? টোকিও, দিল্লি, সাংহাই, সাও পাওলো। রাজধানী? ক্যানবেরা, ব্রাসিলিয়া, নয়াদিল্লি, ওয়াশিংটন ডিসি। বাণিজ্যিক হাব? নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, সিঙ্গাপুর। আর পর্যটন কেন্দ্র? প্যারিস, লন্ডন, দুবাই, ব্যাংকক। পারফেক্ট।
একদম পয়েন্ট টু পয়েন্ট। এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। কি প্রশ্ন? এই যে আমরা কুইক রিভিশনটা দিলাম, এখান থেকে একটা ফ্রেমওয়ার্ক তৈরি হলো। আমরা যখনই কোনো শহর নিয়ে পড়ব, তখন আমাদের এই 4টি ক্যাটাগরি ছকে ফেলে শহরটিকে মূল্যায়ন করতে হবে। মানে? মেগা সিটি, রাজধানী, বাণিজ্যিক হাব এবং পর্যটন। হ্যাঁ, এই 4টা লেন্স দিয়ে দেখলে তবেই আমাদের শেখাটা সম্পূর্ণ হবে। দারুণ একটা টেকনিক। যারা শুনছেন, আশা করি এই স্লাইডগুলোর পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণ থেকে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। হুম। বৈশ্বিক অর্থনীতি, রাজনীতি বা এমনকি আপনাদের পরবর্তী ভ্রমণের পরিকল্পনা করার ক্ষেত্রেও এই শহরগুলো শ্রেণীবিভাগ বোঝাটা কতটা জরুরি তা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। একদম। তবে শেষ করার আগে আমি একটা চিন্তার খোরাক দিতে চাই সবাইকে। অবশ্যই, বলুন। স্লাইডের ডেটা থেকে আমরা দেখলাম লন্ডন বা টোকিওর মতো শহরগুলো অর্থ, পর্যটন বা ক্ষমতার প্রায় প্রতিটি দিকেই আধিপত্য বিস্তার করে আছে। গ্লোবাল সিটি যাকে বলে। কিন্তু স্লাইড 2তে আমরা দেখেছিলাম ঢাকা, দিল্লি বা কায়রোর মতো শহরগুলো ২১ থেকে ৩১ মিলিয়ন জনসংখ্যা নিয়ে তীব্র গতিতে এগিয়ে আসছে। হ্যাঁ, জনসংখ্যার দানব। এখন ভাবার বিষয় হল, শুধু এই বিপুল জনসংখ্যা নিয়েই কি এই শহরগুলো ভবিষ্যতে লন্ডন বা নিউ ইয়র্কের মতো বিশ্বের প্রধান আর্থিক বা পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারবে? ওহ, খুব গভীর একটা প্রশ্ন। তাই না? নাকি এই পুরনো ক্ষমতার কেন্দ্রগুলোই চিরকাল তাদের আধিপত্য ধরে রাখবে? বাপরে, সত্যি তো। বিপুল জনসংখ্যা কি আসলেই আশীর্বাদ হয়ে উঠবে, নাকি পুরনো টাকার জোরটাই শেষমেশ জিতে যাবে? এই প্রশ্নটাই আজকের আলোচনার সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে হতে পারে। একদমই। এই চিন্তাটি আমরা যারা শুনছেন তাদের নিজেদের ভাবনার জন্যই ছেড়ে দিচ্ছি। আজকের এই গভীর বিশ্লেষণ থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, নতুন কোনো বিষয় নিয়ে খুব শীঘ্রই আবার আমাদের কথা হবে।